তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। সাবেক আইজিপি বেনজিরকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলব। স্ত্রীকন্যাকে জিজ্ঞাসাবাদ 9 জুন। আজিজ বেনজিরের বিষয়ে বিব্রত নয় সরকার, মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন, দুর্নীতিতে কোনো ছাড় নেই। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষতচিহ্ন উপকূল এলাকা জুড়ে। শুধু মৎস্য সম্পদের ক্ষতি 700 কোটি টাকা। পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া 9 জুন তার স্ত্রী ও মেয়েকে তলব করেছে সংস্থাটি। এর আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব আটক করারও আদেশ দেওয়া হয়। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আরশামস জগলুল হোসেন এ আদেশ দেন। গত 22 এপ্রিল সংবাদ সম্মেলনে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এরপর 23 এপ্রিল হাইকোর্ট এক আদেশে বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে 2 মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে ছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির প্রশ্নে সরকার বিব্রত নয় বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধ অস্বীকার করে পার পাবার সুযোগ নেই। দুর্নীতির ব্যাপারে সরকার আপোষহীন। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতির বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাবেক সেনা প্রধানও যদি অপরাধী হন তাহলে তার বিষয়ে তদন্ত করতে দুদকের বাধা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে 75 পরবর্তীকালের একমাত্র রাজনীতি ক্ষমতাসীন রাজনীতিক যিনি অপরাধীকে অপরাধী হিসাবেই দেখেন। দলের লোকও ক্ষমা নেই। আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিষয়ে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে বিএনপি সরকারের আমলের দৃষ্টিভঙ্গি নিয়ে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার? এ কোহিনুরের বিচার কি হয়েছে? আশরাফুল হুদা রকিবুল হুদার বিচার কি হয়েছে? তাদের আমলে তারা যেসব তাদের যে নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলকাতার সঞ্জীবা গার্ডেন্স আবাসিক এলাকার একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে। এগুলো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, উদ্ধার করা মরদেহের অংশ এমপি আজিমের কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে কি এরই মধ্যে? আর এ নিয়ে ভারতের সিআইডি বা বাংলাদেশের ডিবি কর্মকর্তারা কি বলছেন? দেখুন, ভারতের সিআইডির সঙ্গে আমি কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে সিআইএসএফ ওই ঘটনাস্থলে যে তল্লাশি চালাচ্ছে সেই তল্লাশি চালাচ্ছেন।
তবে এখনো পর্যন্ত সিআইডি আমাদেরকে কনফার্ম করেনি যে ওই মৃতদেহই আজিমের। তবে এটা স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ওই মৃতদেহ আজিমেরই, কারণ হচ্ছে এমপি আজিমের, এরকমই তারা দাবি করছেন যারা ওইখানে কাজ করছিলেন, অর্থাৎ যারা এই ঘটনাস্থলে সেফটি ট্যাঙ্ক যারা এই খোঁজ চালাচ্ছিলেন, তল্লাশি চালাচ্ছিলেন, তারা দাবি করছেন যে ওই সেফটি ট্যাঙ্কে যে খন্ডাংশ, মৃতদেহের খন্ডাংশ উদ্ধার হয়েছে, সেই খন্ডাংশ এমপি আজিমের। কিন্তু পুলিশ কর্তৃপক্ষ বা বাংলাদেশের ডিবি পুলিশের ঢাকা বা মহানগরের প্রধান যিনি রয়েছেন, তিনিও কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করেননি বা এখনো পর্যন্ত জানাননি সাংবাদিকদের যে ওই মৃতদেহের যে খণ্ডিতাংশ উদ্ধার হয়েছে সেই খণ্ডিতাংশই এমপি আজিমের। কিন্তু একটা জিনিস এখানে বলে রাখি, কারণ বেশ কয়েকদিন ধরে তল্লাশি চলছিল এবং শুধুমাত্র শুধু সেফটি ট্যাঙ্কের তল্লাশি, যেটা আজ সকালেই ডিবি পুলিশের কলকাতা ঢাকা মহানগরের প্রধান তিনি জানিয়েছিলেন যে এই সেফটি ট্যাঙ্ক গুলো যাতে সিআইডি খোঁজ নিয়ে দেখেন যে এর মধ্যে কোনো মৃতদেহের অংশ পড়ে আছে কিনা। সেই সূত্র ধরেই কিন্তু আজকের এই তল্লাশি চালানো হয় এবং সেখানে সিআইডি তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পরে আজ কিছু খণ্ডিত মাংস উদ্ধার হয়েছে। এখন সেই মাংস উদ্ধার হওয়ার পর সেটাকে এই মুহূর্তে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং সেটা পরীক্ষা নিরীক্ষার পরেই হয়তো পুলিশ এবং সিআইডি এরা জানাবেন যে এই মৃতদেহের যে খণ্ডিতাংশ উদ্ধার হয়েছে, যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছে, সেই মাংসপিণ্ড মৃত এমপি আজিমেরই। তো এখনো পর্যন্ত এই তল্লাশির পরে, অর্থাৎ জিহাদকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই নতুন তথ্য উঠে এসেছে যে শুধুমাত্র খালে ফেলা হয়নি মৃতদেহের খণ্ডিতাংশ, সেটা এই সেফটি ট্যাঙ্কের মধ্যেও বারবার ফ্ল্যাশ করে সেফটি ট্যাঙ্কে যাতে চলে যায় এবং সেখানে যেহেতু এই সেফটি ট্যাঙ্কে গেলে আর খোঁজ করার জায়গা থাকবে না, অর্থাৎ মৃতদেহ তল্লাশি করতে যদি অনুসন্ধান করতেও যায় পুলিশ, সেক্ষেত্রে সম্ভবত এই জায়গাগুলোকে অনুসন্ধান করতে যাবে না। সেই সব কথা মাথায় রেখেই অনুমান করা হচ্ছে যে জিহাদ এবং তার যারা সঙ্গীরা তারা এই সেফটি ট্যাঙ্কের ভেতরে তার মাংসপিণ্ড ফেলে দেয় এবং তাই সেগুলো উদ্ধার করার জন্য আজ কিন্তু উদ্ধার কিছু অংশ হয়েছে। তবে এখনো পর্যন্ত আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখছি যে পুলিশ সূত্রে বা সিআইডি সূত্রে বা বাংলাদেশের যারা গোয়েন্দার প্রধান রয়েছেন তাদের সূত্রে যেটা জানা যাচ্ছে, তারা কিন্তু এখনো কনফার্ম করেনি। তবে একটা জিনিস পরিষ্কার, কিছু মৃতদেহের খন্ডাংশ উদ্ধার হয়েছে এবং কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সেটি এমপি আজিমের কিনা। দেবপ্রসাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঘূর্ণিঝড় রিমনের আঘাতে বেশি ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি পানিবন্দী কয়েক হাজার পরিবার। কৃষিজমি তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। বরিশালের বটতলা থেকে চৌমাথা, বগুড়া রোড, গোরস্থান রোড, শ্রীনাথ চ্যাটার্জি লেন সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট এখনো পানির নিচে। রাস্তার পানিঘাট ভরিয়ে গেছে, মানে ভীষণ অসুবিধা। বাসা বাড়িতে রান্না বান্না খাওয়া সব টোটালি বন্ধ। পানির কারণে মানুষ চলাফেরা করতে অসুবিধা হয়, মানুষ স্টুডেন্ট আমরা বিশেষ করে যাইতে অসুবিধা হয়, রিক্সা পাই না। বাগেরহাটে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক হাজার পরিবার। বরগুনায় ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানি শুনি ঝড় বাতাসে ঘর বাড়ি সব পানি শুনিতে তোলা হয়ে গেছে, তারপর রান্নাঘর ভেঙে গেছে, বিদ্যুৎ ছিল না। ঘরে এখন আসছি, আইসে দেখি যে কোনো কিছু নেই, পড়ার মতো কিছু নেই, পরনে যাচ্ছিল ওই ভিজা। সাতক্ষীরায় এবার ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও ভেসে গেছে শতাধিক মাছের ঘের। ব্যাপক ক্ষতি হয়েছে আম বাগানে। আমরা যতটুকু জেনেছি যে 15% আম গাছ থেকে ঝরে পড়েছে। এখনো গাছে যথেষ্ট আম রয়েছে। আশা করছি তারা যদি দাম পায় তাহলে এইটা ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। ঝালকাঠি ও পিরোজপুরে ঘরবাড়ির পাশাপাশি বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে 12,000 পুকুর ও 2 শতাধিক মাছের ঘের। মৎস্য অধিদপ্তরের হিসেবে উপকূলীয় এলাকার 13 জেলায় প্রায় 41,000 মাছের ঘের, 26,300টি পুকুর ও 4,000 কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের বহু গ্রাহক এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। অনেক জায়গায় খুঁটি মাটিতে পড়ে গেছে, গাছ ভেঙে বিদ্যুতের লাইনের উপর পড়ে আছে অনেক স্থানে। বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড উপকূল। বরগুনার প্রায় 900 বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে গেছে, ভেঙে গেছে 250টির মতো। 1200 স্থানে গাছ ভেঙে বিদ্যুতের লাইনের উপর পড়েছে। 950 জায়গায় তার ছিঁড়ে গেছে। এতে পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন।
বাগেরহাটে গাছ ভেঙে তারের উপর পড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে জেলার প্রায় 4.5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। নোয়াখালীতে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে আছেন প্রায় 3 লাখ গ্রাহক। কেবল পটুয়াখালী শহরে 50টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বিদ্যুৎ না থাকাতে মনে করেন যাদের বাসায় ফ্রিজ আছে, ফ্রিজের মাছ তরকারি যত সব কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর, পিরোজপুর ও ঝালকাঠিতে বহু জায়গায় বিদ্যুতের সংযোগের উপর ভেঙে পড়েছে গাছ, খুঁটিও ভেঙেছে অনেক স্থানে। এখন পর্যন্ত এসব জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন। সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা অনিশ্চিত। কোথায় কোথায় ক্ষতি হয়েছে, কোথায় কোথায় আমাদের তার ছেঁড়া আছে, এই স্পটগুলো আমরা আপাতত এই বৃষ্টির মধ্যেই নির্ধারণ করার চেষ্টা করতেছি, যেন আবহাওয়া অনুকূলে আসলেই আমরা কাজ শুরু করতে পারি। আমাদের যে কর্মী বাহিনী আছে খুব দ্রুতই আমরা বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো। বিদ্যুতের অভাবে দেশের অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট সেবা। বিদ্যুৎ বিভাগে যে সংশ্লিষ্ট যারা আছেন সবার সাথে যোগাযোগ, প্রত্যেকের কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ, কিভাবে আমরা ইমার্জেন্সি সাপোর্টগুলি দিতে পারি, ইমার্জেন্সি পোর্টেবল জেনারেটর সাপোর্ট দিতে পারি, নির্দিষ্ট জায়গায় জেনারেটরগুলি পৌঁছানো, ফুয়েল সাপোর্ট দেওয়া, এই সবগুলি বিষয় নিয়ে আমরা কিন্তু সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। বরিশাল ও সাতক্ষীরা সহ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে, সেই সাথে স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট সেবাও। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ির পাশাপাশি রাস্তাঘাট ডুবে কিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছেন 1.5 শতাধিক পর্যটক। এছাড়া চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়েছে নগরবাসীর। খাগড়াছড়িতে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে দীঘিনালা উপজেলার 25 গ্রাম। এছাড়া আলুটিলা ও দীঘিনালার একাধিক স্থানে ঘটে পাহাড় ধসের ঘটনা। এর আগে সোমবার রাতে রাস্তায় ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যান ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ রাসেল। নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে মাচালং ও বাঘাইহাট বাজার। সাজেকে যাতায়াত সড়কের বিভিন্ন অংশ ডুবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে সাজেকে আটকা পড়েছেন 1.5 শতাধিক পর্যটক। দুর্গত এলাকায় পানিবন্দীদের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা তাদেরকে শুকনো খাবার ব্যবস্থা করেছি এবং একই সাথে আমরা খিচুড়ি এবং এলাকাভেদে যে ধরনের খাবার আসলে উপযোগী সেই ধরনের খাবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আমরা ব্যবস্থা করেছি। বান্দরবানে ভারী বৃষ্টিতে বেইলি ব্রিজ দেবে জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রোমা ও থানচি উপজেলার। ব্রিজটা ভেঙে গেছে, এখন আমরা যাতায়াত আসার সময় খুব ডিস্টার্ব। আসার পথে মাঝখানে ব্রিজটা দেবে গেছে, এখন আর 5-6 কিলো বাকি। এই রাস্তায় আমরা এখন কি করব ভেবে পাচ্ছি না। এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 114 মিলিমিটার। এতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়ে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। 5 বছর আগে এরকম ভোগান্তি ছিল না, কিন্তু এখন এসে আমার মূলত কথা হচ্ছে যদি নালাটা যদি পরিষ্কার থাকতো তাহলে মনে আমরা এই ভোগান্তিটা হতে পারতো না। আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষা মৌসুমের আগেই মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সব সরকারি কর্মকর্তাদের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার একনেক সভায় বিশ্বব্যাংকের ঋণ ও অনুদানে রোহিঙ্গা বসতি থাকা এলাকায় বড় দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বেশিরভাগ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। নদী তীরবর্তী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, পানিবন্দী অনেক মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সুপেয় পানি, খাদ্য সরবরাহে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন তিনি। এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব নির্দেশনা দেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, মধ্যরাত পর্যন্ত ঘূর্ণিঝড় পরিস্থিতি তদারকি করেছেন খোদ প্রধানমন্ত্রী। একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে
নদীর পাড়ে যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও কষ্ট বাড়বে মানুষের। একনেক সভায় গুচ্ছ প্রকল্প হিসেবে রোহিঙ্গা বসতি এলাকায় অবকাঠামো, বিদ্যুৎ, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক 2টি প্রকল্প অনুমোদন হয়। প্রায় 8,500 কোটি টাকা খরচের মধ্যে বিশ্বব্যাংকের ঋণ 4,475 কোটি আর অনুদান 3,244 কোটি টাকা। রোহিঙ্গাদের জন্য অথবা মিয়ানমারের বাস্তুচ্যুত যারা নাগরিক যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন, তাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক যে সাহায্য দিচ্ছে সেটি হচ্ছে অনুদান এবং সেটি 1 বছরের। আর আমাদের জন্য যে প্রকল্পটি নিয়ে আছে সেটি মাল্টি ইয়ার, বহু বছর, 3 বছরে 4 বছরের প্রকল্প বাস্তবায়িত হবে। একনেক সভায় 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন হয়, যার মধ্যে 4টি সংশোধিত প্রকল্প। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের নতুন সরকার গঠন হতেই জুনে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জুলাইতে চীন ও ব্রাজিল যাবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন এসব সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক বোঝাপড়া ও সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা। তবে কূটনীতিক ভারসাম্য রাখার পরামর্শ দিয়েছেন তারা। জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনা রয়েছে। দেশটির নতুন সরকারের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর জুলাইয়ের প্রথম দিকে প্রধানমন্ত্রী চীন সফর করবেন, আর শেষ সপ্তাহে যাবেন ব্রাজিল। সেটি হবে দেশটিতে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর। বিশ্লেষকেরা বলছেন এসব সফরে রাজনৈতিক বোঝাপড়াই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী তার আগে তো ভারত সফর করে আসবেন, তারপরে চীনে যখন উনি যাবেন, চীনা নেতৃত্বকে আমি মনে করি যেটা তার কনভিন্স করতে হবে যে দুটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মাঝে কোনো সংঘাত নেই। কারণ দুটো দেশের মাঝে সংঘাত আছে, কিন্তু দুইটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মধ্যে কোনো সংঘাত নেই, এই জিনিসটা সাবস্টেন্সিয়ালি প্রমাণ করতে হবে চীনের কাছে। দেশগুলো যে 3টা দেশে তিনি যাচ্ছেন, 3টা দেশই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বটে, বিশ্বের জন্য আসলে তাই। ভারতের সঙ্গে বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে তিস্তার পানি বন্টন, গঙ্গা চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা আর সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে চীন সফরে। বিশেষজ্ঞরা মনে করেন প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপর প্রভাব ফেলবে, কারণ ব্রাজিলের পাশাপাশি ওই অঞ্চলের অন্য দেশগুলো বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে ম্যাক্সিমাইজ করার জন্য যতখানি এই জায়গাগুলোতে ইনভলভ হওয়া প্রয়োজন সেগুলো হওয়ার প্রচেষ্টা রয়েছে। সুতরাং এই কমিটমেন্টগুলো জোরদার করাই কিন্তু আমার ধারণা এই যে রাষ্ট্রীয় সফরগুলো সামনে আমাদের রয়েছে তার মূল লক্ষ্য। যত বেশি কনভারসেশন হয় তত আসলে ভুল বোঝাবুঝিগুলোও কিন্তু এখানে কিছুটা দূর হয় আর কি, তো সেটাও আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই 3 দেশের সফর ভূ রাজনীতিতে গুরুত্ব বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার ভোটের অপেক্ষা তৃতীয় ধাপে 87 উপজেলা। সকাল 8টায় শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া এবং নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ নিয়ে মোট 22 উপজেলার ভোট স্থগিত করল ইসি। ষষ্ঠ উপজেলা ভোটে মোট 495 উপজেলার মধ্যে 485টিতে 4 ধাপে নির্বাচন হচ্ছে এবার। তৃতীয় ধাপে 109টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় ইসি। তবে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত হয়েছে 22 উপজেলার ভোট, তাই বুধবার ভোট 87 উপজেলায়। তৃতীয় ধাপে ভোটার 2 কোটির ওপর, এর মধ্যে 16টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট। ইসি জানিয়েছে এ ধাপে প্রায় 58,000 পুলিশ সদস্য মোতায়েন থাকছে, সাথে থাকছে লক্ষাধিক আনসার সদস্য। এ ধাপে এরই মধ্যে বিভিন্ন পদে 12 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তো আমরা আরও বাড়িয়ে দিয়েছি। ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ আসছিল, তার সাথে থার্ড ফেজ আরও বেড়েছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায়। অতএব সেটা কোনো সমস্যা নাই। এখন আবহাওয়া কেমন হবে না থাকবে তার উপর তো অনেক কিছুই নির্ভর করতে পারে। এখন ভোটার উপস্থিতি কেমন হবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, এটা ভোটের দিনই বোঝা যাবে। কমিশনার আলমগীর জানান 1% ভোট পড়লেও তা গ্রহণ করবে ইসি। ভোটের হার বেশি দেখানোর সুযোগ নেই। কমিশনে যদি 1% ভোট পড়ে তাহলেও কমিশন হ্যাপি। ভোটার যা আসবে তাই। আমাদের কঠোর নির্দেশ যে
ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে ওই একটি ভোটই হবে, দুইটা দেখানোর কোনো সুযোগ নেই। আর ভোটার যদি 50 জন আসে 50 জনই দেখাবে, ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। এবং যদি কেউ এই কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই। প্রথম ধাপে 139 উপজেলায় ভোট হয় 8 মে। এসব উপজেলায় ভোটের হার ছিল প্রায় 36%। 21 মে দ্বিতীয় ধাপে ভোট পড়ে 38 ভাগ। চতুর্থ ধাপে ভোট গ্রহণ 5 জুন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্পেনের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড ও নরওয়ে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। স্পেনের মন্ত্রিসভায় মঙ্গলবার এক প্রস্তাবে এ অনুমোদন দেওয়া হয়, এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির সরকারের মুখপাত্র পিলার অ্যালেগ্রিয়া। স্পেনের পর আয়ারল্যান্ডের মন্ত্রিসভায় স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। এর আগে 22 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছিল স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। এ সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়ে তেল আবিব বলে এতে অস্থিতিশীলতা আরও বাড়বে। এদিকে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 144টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এবার আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে, সংক্রমণের মৌসুম শুরুর আগেই রাজধানীর 14 ভাগ বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা। চরম ঝুঁকিতে 2 সিটি কর্পোরেশনের 16টি ওয়ার্ড। সময় মতো ব্যবস্থা না নিলে চরম পরিস্থিতি সৃষ্টির শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। এডিসের লার্ভার ঘনত্ব জানতে বছরে 3 বার জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। এবারের জরিপ হয় এপ্রিলে। তখন দেশের তাপমাত্রা ছিল 35 ডিগ্রির বেশি। এরপরও জরিপে লার্ভার ব্যাপক ঘনত্ব পাওয়া যায়। সবচেয়ে বেশি লার্ভা মিলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। সেখানকার 10টি এবং উত্তরের 6টি ওয়ার্ডের অবস্থা চরম ঝুঁকিপূর্ণ। এর মধ্যে শান্তিনগর ও পল্টন এলাকার বাসাবাড়ির 73 ভাগ পাত্রেই মিলেছে লার্ভা। বর্ষার আগে চালানো কোনো জরিপে এর আগে এত লার্ভা পাওয়া যায়নি। রেটগুলো প্রত্যেক জায়গায় বেড়েছে, ফলে কেস বেড়ে যাওয়ার প্রচণ্ড আশঙ্কা থেকে যায় এবং সারা বছর ধরে যে ডেঙ্গিটা গত বছরের তুলনায় বেশি, এটার ইন্ডিকেশনটা কেন আমরা খুঁজেও পেয়েছি যে এই জন্যেই যে লার্ভাটার অস্তিত্ব যে সময় সবচেয়ে নিচে থাকার কথা তখনও আছে এবং সেই জায়গাগুলোতে আছে যে জায়গাগুলো গতবারও ছিল। এখনও সময় আছে। ফ্লাডেড ফ্লোর, প্লাস্টিক ড্রাম, প্লাস্টিক কন্টেনার, জমা পানি, এই যে এইসব শব্দগুলো তাদের মাথায় যদি কোনো অ্যালার্ম ক্রিয়েট করে, শুধু নিজেরটা না তার প্রতিবেশীরটাও, তাহলে আমরা বাঁচবো, আর না হলে ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া কঠিন হবে। মঙ্গলবার জরিপের ফল প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 42 ভাগ বহুতল ভবন, 21 ভাগ স্বতন্ত্র বাড়ি, 21 ভাগ নির্মাণাধীন ভবন এবং 12 ভাগ সেমি পাকা বাড়িতে মিলেছে এডিসের ঘনত্ব। আগের ঝুঁকিপূর্ণ চিহ্নিত এলাকাগুলো এবারও ঝুঁকিতে। এই মশা হাল্লায় যদি কিছু মারে, তাছাড়া তো কেউ মারতেও পারছে না। দেখি এই যে গরমের কথাও বললেন, গরমে হয়তো ওই সময়ের লার্ভা মরেছে, কিন্তু আগে যেগুলো হয়ে গেছে সেগুলো তো আর মরে নাই। অ্যাডাল্ট মশা তো রয়ে গেছে, সেই জন্যই বাড়ছে আর কি। সবার কিন্তু একটা সমন্বয় দরকার। একা কেউ সিটি কর্পোরেশন যদি দক্ষিণ মারা শুরু করে মশা, উত্তরে খবর নাই, সব মশা দুয়ারে উত্তরে চলে আসবে। এখানেও তাদের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে। 2023 সালে ডেঙ্গু আক্রান্ত হয় কয়েক লাখ মানুষ। দ্বিতীয়বার আক্রান্ত হলে বাড়ে মৃত্যু ঝুঁকি। তাই এবছর সংক্রমণ বাড়লে মৃত্যুও বাড়বে বলে শঙ্কা চিকিৎসকদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ধোলাইখালে একটি বাড়ি থেকে একটি বনরুই ও 2টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, গোপন খবর পেয়ে তারা অভিযান চালায়। প্রাণীগুলো ভারতে পাচার করা হচ্ছিল, তবে অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি তারা। এছাড়া ময়মনসিংহের হালুয়াঘাট থেকেও একটি বনরুই উদ্ধার করা হয়েছে। পাচারের জন্য খাঁচায় বন্দি, বনে বাদারে ছুটে বেড়ানো মুখ পোড়া হনুমান, কিন্তু একটুর জন্য রক্ষা পেয়ে গেল। বাচ্চাসহ প্রাণীটিকে উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রাজধানীর ধোলাইখালের এই বাসা থেকে একটি বনরুইও উদ্ধার হয়েছে। জানা গেছে, জুয়েল নামে এক পাচারকারী বাসাটি ভাড়া নিয়েছেন। প্রাণীগুলো সাতক্ষীরা দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। বান্দরবন থেকে কোনো রুটে চলে আসছে আমাদের। এটার মূল টার্গেট হলো এটা সাতক্ষীরা দিয়ে ইন্ডিয়ার দিকে যাবে, কিন্তু যিনি মূল পাচারকারীর অংশ বা যিনি এই ব্যবসার সাথে বলা, আমরা তাকে ধরতে পারিনি, কারণ তুমি
তিনি কয়েকদিন আগে ওই বাসা ভাড়া নিছেন, ভাড়া নিয়ে উনি উঠছেন। ওনার প্রকৃত তথ্য পাওয়া যায়নি, বাট ওনার মোবাইল নাম্বার নেওয়া হয়েছে, আমরা ওনার নাম জেনেছি, আমরা ওনার বিরুদ্ধে মামলা দেব। বন্যপ্রাণী কেনাবেচা, পাচার বা শিকার করা দণ্ডনীয় অপরাধ। এরা প্রভাবশালী হলেও ছাড় দেওয়া হবে না বলে জানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কোনো কোনো বন্যপ্রাণী লালন পালন মানুষের হবি ছিল, অনেক সময় স্ট্যাটাসের পার্ট ছিল। তো এই জায়গা থেকে সরে আনতে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। আপনারা, আমরা সবাই কাজ করবো। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে মেসেজ আসছে আমাদের কাছে বা আপনাদের কাছে যাচ্ছে, ফলে আমরা বলবো আমরা অপরাধ ডিটেক্ট করি, জব্দ করি। ময়মনসিংহের হালুয়াঘাট থেকেও একটি বনরুই উদ্ধার করা হয়েছে। 2টি বনরুই ও 2টি মুখপোড়া হনুমান সাতছড়ি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাই।